মানব ইতিহাসে যদি সবচেয়ে বর্বর, ভয়ঙ্কর এবং বিধ্বংসী সাম্রাজ্যগুলোর একটি তালিকা করা হয়, তাহলে চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্য নিঃসন্দেহে সেই তালিকার একেবারে উপরের দিকেই থাকবে। ইতিহাসবিদদের একটি বড় অংশের মতে চেঙ্গিস খান এবং তার উত্তরসূরিদের অভিযানে কয়েক কোটি মানুষের মৃত্যু হয়েছিল। এমনকি কিছু গবেষণায় দাবি করা হয় মঙ্গল আক্রমণের ফলে পৃথিবীর মোট জনসংখ্যায় এক পর্যায়ে কয়েক শতাংশ কমে গিয়েছিল। এত ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো একটি সাম্রাজ্য নিয়ে তাই একটি প্রশ্ন যুগ যুগ ধরে ইতিহাসবিদদের ভাবিয়েছে: চেঙ্গিস খান কেন ভারতবর্ষ আক্রমণ করেননি? এটা আরও অবাক করার মতো, কারণ তৎকালীন সময় ভারতবর্ষ ছিল বিশ্বের অন্যতম ধনী অঞ্চল। দিল্লি সালতানাতের হাতে ছিল বিপুল সম্পদ, সমৃদ্ধ শহর, উন্নত কৃষি ব্যবস্থা এবং স্থায়ী জনবসতি, যা মঙ্গলদের জন্য লুট করার ক্ষেত্রে আদর্শ লক্ষ্য হতে পারত। শুধু তাই নয়, সামরিক শক্তির দিক থেকেও মঙ্গলরা ভারত আক্রমণ করার মতো যথেষ্ট সক্ষম ছিল। তবুও ইতিহাস বলে চেঙ্গিস খান নিজে কখনোই সরাসরি ভারত আক্রমণের আদেশ দেননি। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা পাই নানা ধরনের ব্যাখ্যা। কেউ বলেন মঙ্গলরা নাকি ভারতীয়দের যুদ্ধের সময় ইউনিকর্নের মতো কাল্পনিক প্রাণী দেখেছে। কেউ বলেন ভারতের গরম আবহাওয়া ও আর্দ্র জলবায়ু মঙ্গল ঘোড়া ও সেনাদের জন্য অনুপযুক্ত ছিল। কেউ আবার ধর্মীয় কারণের কথা বলেন। আবার কেউ মনে করেন আসল কারণ ছিল রাজনৈতিক ও কৌশলগত। এই মতামতগুলোর কোনোটাই শতভাগ প্রমাণিত নয়, তবে ইতিহাসবিদদের কাছে কিছু ব্যাখ্যা তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়। আজকের এই ভিডিওতে আমরা সেগুলোই বিশ্লেষণ করার চেষ্টা করব। চেঙ্গিস খান কেন ভারত আক্রমণ করেননি সেটা বুঝতে হলে আগে চেঙ্গিস খানকে বুঝতে হবে। চেঙ্গিস খানকে বুঝতে হলে আমাদের আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে একজন ত্রয়োদশ শতাব্দীর মঙ্গল সম্রাটের মতো করে চিন্তা করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, মঙ্গলরা আদৌ কেন বিভিন্ন দেশ আক্রমণ করত? আমরা সাধারণত ধরে নিই সাম্রাজ্যগুলো আক্রমণ চালায় সম্পদ, জমি ও ক্ষমতা বাড়ানোর জন্যে। কিন্তু চেঙ্গিস খানের ক্ষেত্রে বিষয়টা এতটা সরল ছিল না। চেঙ্গিস খানের আসল নাম ছিল তেমুজিন। তার শৈশব মোটেও রাজকীয় ছিল না। যদিও তার বাবা ইয়েসুগেই ছিলেন একজন প্রভাবশালী ও ধনী গোত্রনেতা, কিন্তু সেই ক্ষমতা ছিল খুবই অস্থায়ী। তেমুজিন যখন শিশু, তখন তার বাবাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়। হত্যা নয়, তার পরিবারের সব সম্পদ কেড়ে নেওয়া হয়, তাদের গোত্র থেকে বহিষ্কার করা হয়, এমনকি সমাজ থেকে একঘরে করে দেওয়া হয়। ফলে তেমুজিনের শৈশব কেটেছে চরম দারিদ্র্য, অনিশ্চয়তা আর অপমানের মধ্যে। এই সময়ই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি তৈরি হয়: সম্পদ যতই থাকুক, ক্ষমতা না থাকলে সেটা ধরে রাখা যায় না, আর ক্ষমতা থাকলে সম্পদ যে কোনো সময় অর্জন করা যায়। এই চিন্তাধারাই পরবর্তীতে চেঙ্গিস খানের পুরো জীবন ও রাজনীতির ভিত্তি করে দেয়। ক্ষমতা, কিন্তু সম্পদের জন্য নয়। এখানে একটা গুরুত্বপূর্ণ ভুল ধারণা পরিষ্কার করা দরকার। অনেকে মনে করেন চেঙ্গিস খান ছিলেন ক্ষমতালোভী, কিন্তু ইতিহাসবিদদের মতে তিনি ক্ষমতা অর্জন করেছিলেন শুধু প্রতিশোধের জন্যে। তার বাবার হত্যার পেছনে শুধু গ্রামের লোকজনই দায়ী ছিল না। তৎকালীন চীনা সাম্রাজ্য, জিন রাজবংশ, ছিল এই ষড়যন্ত্রের নেপথ্যের বড় শক্তি। তখন মঙ্গলরা কোনো একক সাম্রাজ্য ছিল না, তারা ছিল বিচ্ছিন্ন যাযাবর গোত্র, যারা চীনা সাম্রাজ্যের প্রভাব বলয়ের মধ্যেই বসবাস করত। চেঙ্গিস খান প্রথমে নিজের গোত্রের নেতা হন, এরপর ধীরে ধীরে সব মঙ্গল গোত্রকে একত্র করেন এবং প্রতিষ্ঠা করেন বিশাল মঙ্গল সাম্রাজ্য। এরপর তিনি যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ইতিহাস ঘাঁটলে দেখা যায় প্রায় প্রতিটি যুদ্ধের পেছনেই কোনো না কোনো অপমান, বিশ্বাসঘাতকতা বা প্রতিশোধের কারণ ছিল। চীনা সাম্রাজ্য, খোয়ারেজম সাম্রাজ্য, পারস্য অঞ্চল, সব ক্ষেত্রেই মঙ্গল আক্রমণের আগে কোনো না কোনো ঘটনা ঘটেছিল যা চেঙ্গিস খানকে উস্কে দিয়েছিল। চেঙ্গিস খানের সময়ে ভারত মূলত ছিল দিল্লি সলতানাতের অধীনে, যা তুর্কি বংশোদ্ভূত মুসলিম সুলতানদের দ্বারা শাসিত। সেই সময়কার দিল্লি সলতানাত ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং ধনী সাম্রাজ্যগুলোর মধ্যে একটি। এখানে প্রচুর নগর, সমৃদ্ধ কৃষি এলাকা এবং স্থায়ী জনবসতি ছিল। এছাড়াও ভারত তখন ধনী বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হচ্ছিল, যার মাধ্যমে বহির্বিশ্বের সাথে পণ্য ও সম্পদের বড় আদান প্রদান হতো। তাহলে প্রশ্ন ওঠে, যদি চেঙ্গিস খান সম্পদ ও ক্ষমতার লোভে আক্রমণ করতেন, তাহলে ভারত নিশ্চিতভাবেই তার লক্ষ্য হওয়া উচিত ছিল। কিন্তু ইতিহাস দেখায় মঙ্গলরা ভারত আক্রমণ করেনি। এর পেছনে অনেক কারণ রয়েছে, যা কেবল সামরিক নয়, রাজনৈতিক ও কৌশলগত। ১. রাজনৈতিক ও কূটনৈতিক কারণ।
চেঙ্গিস খানের যুদ্ধনীতি প্রমাণ করে তার আক্রমণের মূল চালিকা শক্তি ছিল প্রতিশোধ এবং শত্রুর অপমানের প্রতিকার। যেখানে চীনা সাম্রাজ্য বা খোয়ারিজম সাম্রাজ্যের সঙ্গে মঙ্গলদের সংঘাত হয়েছিল, সেখানে ঘটনাগুলো তার আক্রমণের প্রমাণ দেয়। কিন্তু দিল্লি সলতানাতের সঙ্গে এমন কোনো বড় সংঘাত ঘটেনি। ভারতীয় শাসকরা মঙ্গলের সঙ্গে প্রত্যক্ষভাবে কোনো আক্রমণ বা অপমান ঘটাননি। ফলে চেঙ্গিস খান প্রতিশোধের যৌক্তিক কারণ না পেয়ে ভারত আক্রমণ করতে আগ্রহী হননি। তাছাড়া ভারত তখন মঙ্গল সাম্রাজ্য থেকে তুলনামূলকভাবে দূরে অবস্থান করছিল। মধ্য এশিয়ার এবং পশ্চিম এশিয়ার দিকে তার লক্ষ্য ছিল বেশি প্রাসঙ্গিক। আক্রমণ চালানো মানে হবে তার সেনা এবং লজিস্টিক্সকে অচল ঝুঁকিতে ফেলা, যা তার জন্য ঝুঁকিপূর্ণ। ২. ভৌগোলিক ও আবহাওয়াগত প্রতিবন্ধকতা। ভারতের ভূগোলও মঙ্গলের জন্য চ্যালেঞ্জ ছিল। মঙ্গলরা মূলত উন্মুক্ত সমতল এবং শুষ্ক আবহাওয়ার সঙ্গে অভিযোজিত যাযাবর যুদ্ধদল। তারা অশ্বারোহী সাম্রাজ্য গড়েছিল। খুব দ্রুত আক্রমণ, হঠাৎ ধাক্কা এবং শত্রুর শহর বা শক্তিশালী দুর্গে তাড়া করার ওপর ভিত্তি করে। কিন্তু ভারত ছিল ঘন বন ও জঙ্গল, নদী, জলাভূমি ও মরু নদীপথের অসুবিধা, বর্ষাকালে মাটি ও রাস্তা চরমভাবে দুর্গম। এই পরিবেশে মঙ্গলের ঘোড়া এবং দ্রুত যুদ্ধ কৌশল প্রায় অকার্যকর হতো। তাই সামরিক দিক থেকেও ভারত আক্রমণ ঝুঁকিপূর্ণ। ৩. সামরিক শক্তি ও প্রতিরক্ষা। দিল্লি সলতানাতের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী ছিল। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, দুর্গ, শহরকোষ এবং যাযাবর সৈন্যদের বিরুদ্ধে মানানসই কৌশল ছিল। মঙ্গলরা ছোট গোত্র বা শহরকে ধ্বংস করতে পারত, কিন্তু ভারতের বড় ও সমৃদ্ধ শহরগুলো দখল করা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রয়োজন হতো। মঙ্গলের মূল শক্তি ছিল দ্রুত এবং হঠাৎ আক্রমণ, কিন্তু ভারতীয় নগর ও দুর্গগুলোতে দীর্ঘ সময়ের অবরোধ, সাপ্লাই লাইন ও স্থায়ী সৈন্যদের প্রতিরক্ষা প্রয়োজন হতো। ৪. অর্থনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ। ভারত আক্রমণ করলে শুধু যুদ্ধ নয়, শাসন ব্যবস্থা ও লজিস্টিক্সও বড় চ্যালেঞ্জ হতো। মঙ্গলরা আক্রমণের পর স্থায়ী প্রশাসন চালানোর জন্য পরিচিত ছিলেন না। তারা মূলত লুট, ধ্বংস এবং শত্রুর গোত্রকে ভয় দেখানোর জন্য সাম্রাজ্য তৈরি করত। ভারত আক্রমণ করলে দূরবর্তী সাপ্লাই লাইন, অপরিচিত জলবায়ু ও রোগ, বড় জনবসতি ও শহরের দমন, দীর্ঘকালীন প্রশাসন চালানোর প্রয়োজন, এসবকে মঙ্গলরা দুর্ঘটনাজনক ঝুঁকি মনে করত, কারণ তাদের মূল কৌশল ছিল দ্রুত দমন ও প্রতিশোধ। ৫. ধর্ম ও সামাজিক কারণ। অনেকেই মনে করেন মঙ্গলরা যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল এবং ভারতবর্ষ ছিল বৌদ্ধ ধর্মের উৎপত্তিস্থল, এ কারণে মঙ্গলরা ভারত আক্রমণ করেনি। তবে ইতিহাস থেকে ধারণা পাওয়া যায় তাদের আক্রমণ নির্ভর করত রাজনৈতিক পরিস্থিতি এবং শত্রুর ব্যক্তিগত বা সাম্রাজ্যিক প্রতিশোধের প্রয়োজনীয়তার ওপর। দিল্লি সালতানাত মঙ্গলদের জন্য কোনো অপমান বা হুমকি তৈরি করেনি, তাই তারা সহজভাবে এগিয়ে যায়নি। সব মিলিয়ে দেখা যায় চেঙ্গিস খানের ভারত আক্রমণ না করার কারণ একাধিক। ভারতের সঙ্গে কোনো ব্যক্তিগত বা সাম্রাজ্যিক প্রতিশোধের ঘটনা ছিল না। ভারতীয় ভূগোল, জলবায়ু ও বনমহল তার যাযাবর যুদ্ধকৌশলের জন্য অনুপযুক্ত। দিল্লি সালতানাতের শক্তিশালী প্রতিরক্ষা ও দীর্ঘমেয়াদী প্রশাসন পরিচালনার চ্যালেঞ্জ। তার মূল লক্ষ্য ছিল মধ্য ও পশ্চিম এশিয়ার দখল। মঙ্গলের মূল নীতি ছিল প্রতিশোধমূলক যুদ্ধ, শুধু সম্পদের লোভ নয়। তাই ইতিহাসবিদরা মনে করেন ভারত আক্রমণ না করার সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হল প্রতিশোধের অভাব এবং কৌশলগত ঝুঁকি। সব মিলিয়ে বলা যায় চেঙ্গিস খান ভারত আক্রমণ করেননি। এর পেছনে একাধিক কারণ থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হল প্রতিশোধমূলক রাজনীতি। তবে এটাও সত্য, ইতিহাসে শতভাগ নিশ্চিত উত্তর খুবই কমই পাওয়া যায়।